সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আমাদের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, চতুর্থ অধ্যায়, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, এই চ্যাপ্টারটি আমরা পড়ছিলাম। আমরা আজকে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কোনো তড়িৎবাহী পরিবাহকের ওপর বল, এই টপিকটি দিয়ে শুরু করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটি সরল পরিবাহী তার রেখে সেই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করা হয়, তাহলে সেই সম্পূর্ণ পরিবাহীটাই একটা বল অনুভব করবে। আমরা এই বলের পরিমাণটা বের করব, মান এবং দিক। তো আমরা ধরে নিচ্ছি এল দৈর্ঘ্যের একটি পরিবাহী তার, এর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ। সম্পূর্ণ পরিবাহী একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবাহীর সাথে লম্ব বরাবর, কাগজ তলের লম্ব বরাবর সোজা নিচের দিকে। এখন নিচের দিকে চৌম্বক ক্ষেত্র দেখানোর জন্য আমরা জানি যে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। যদি একটি চৌম্বক ক্ষেত্রকে এরকমভাবে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে বোঝা যায় চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে কাগজ তলের লম্ব বরাবর সোজা নিচের দিকে। আর যদি কখনো প্রয়োজন হয় উপরের দিকে, কাগজ তলের লম্ব বরাবর উপরের দিকে কোনো চৌম্বক ক্ষেত্র প্রকাশ করার জন্য, তাহলে এরকম ডট দিতে হয়। কতগুলো ডট দিলে আমরা বুঝি যে এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে কাগজ তলের লম্ব বরাবর নিচ থেকে উপরের দিকে, আর ক্রস চিহ্ন দিলে বোঝা যাবে অভিমুখটা হচ্ছে উপর থেকে নিচের দিকে। তো এই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই। আমরা জানি যে তড়িৎ প্রবাহ যেই দিকে, আসলে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে। ইলেকট্রনই হচ্ছে আধান বাহক মূলত। তো ইলেকট্রন যদি তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যায়, আধান বাহক, তাহলে দেখো যে যেহেতু চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, কাজেই ইলেকট্রনের উপর কিন্তু এই চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করবে। আমরা ধরে নিচ্ছি চৌম্বক ক্ষেত্র বি। তাহলে এই চৌম্বক ক্ষেত্র ইলেকট্রনের উপর বল প্রয়োগ করবে। সবগুলো এই পরিবাহীর মধ্যে যতগুলো ইলেকট্রন উপস্থিত আছে, এই সবগুলো ইলেকট্রনের উপর একযোগে যে পরিমাণ বল প্রয়োগ করবে, এই বলটাই হচ্ছে সম্পূর্ণ তারের উপর ক্রিয়াশীল বল। তো আমরা এই বলের পরিমাণটাই বের করে দেখাবো। আমরা ধরে নেই এই পরিবাহীটার দৈর্ঘ্য হচ্ছে স্মল এল। তাহলে এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, স্মল এ আমরা আগেই বলেছি এটা হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, স্মল কিউ হচ্ছে প্রত্যেক আধান বাহকের চার্জ, স্মল এন হচ্ছে একক আয়তনে, এই পরিবাহীর মধ্যে একক আয়তনে চার্জের সংখ্যা, ভি হচ্ছে চার্জের বেগ, মানে চার্জের তাড়ন বেগ, অর্থাৎ যে বেগে ইলেকট্রন চলে, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান, স্মল আই হচ্ছে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা। তো এখন এই পরিবাহীর মধ্য দিয়ে যে ইলেকট্রনগুলো চলছে, এই প্রত্যেকটা ইলেকট্রনের উপর চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করবে। তাহলে পরিবাহীর প্রত্যেকটি ইলেকট্রনের উপর
ক্রিয়ারত চৌম্বক বল। আমরা প্রথম ক্লাসেই দেখেছি যে একটি চার্জের উপর কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যদি কোনো চার্জ গতিশীল হয় তাহলে চার্জ যে বল অনুভব করবে সেই বলটা হচ্ছে Fm = qvb sin থিটা। এই ক্ষেত্রে আমার ইলেকট্রনের প্রবাহের সাথে বা তড়িৎ প্রবাহের সাথে চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা সরাসরি sin 90 বসাই। তাহলে চৌম্বক বল Fm সমান হবে qvb sin 90। এখানে sin 90 এর মান হচ্ছে 1, বা Fm সমান sin 91 হলে qvb। তো এটি কিন্তু একটা ইলেকট্রনের উপর প্রযুক্ত চৌম্বক বল। তো আমার পরিবাহীটার মধ্যে যদি মোট n সংখ্যক ইলেকট্রন থাকে, ক্যাপিটাল N, পরিবাহীতে মোট ইলেকট্রন সংখ্যা মানে L দৈর্ঘ্যের পরিবাহীর মধ্যে ওই মুহূর্তে মোট ইলেকট্রন সংখ্যা ক্যাপিটাল N হলে মোট প্রযুক্ত বল F সমান হবে n Fm। একটি ইলেকট্রনের উপর বল যদি Fm হয় তাহলে n সংখ্যক ইলেকট্রনের উপর মোট প্রযুক্ত বল হবে n Fm। তো আমরা Fm এর মান যেগুলো বসাতে পারি এখানে, বা F = হবে n qvb। এখন দেখো মোট ইলেকট্রন সংখ্যা। তো পরিবাহীতে আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা ছিল n। তো একক আয়তনে ইলেকট্রন সংখ্যা যদি n হয়, পরিবাহীর মোট আয়তন তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল a, দৈর্ঘ্য ছিল l, তাহলে al আয়তনে মোট ইলেকট্রন সংখ্যা নিশ্চয়ই বেশি হবে NaL। তার মানে মোট ইলেকট্রন সংখ্যা ক্যাপিটাল N সমান হবে NaL। খেয়াল করো, ক্যাপিটাল N হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা এবং n হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। তো আমরা ক্যাপিটাল N এর পরিবর্তে এবার F সমান NaL qvb লিখতে পারি, বা F = NaVq LB। আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম, এর কারণ হচ্ছে এই অংশটা NaVq। NaVq এটা হচ্ছে আমরা এর আগেও ব্যবহার করেছি, দ্বিতীয় চ্যাপ্টারে দেখে এসেছি, তড়িৎ প্রবাহ মাত্রা I। তাহলে এটা হচ্ছে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা I সমান NaVq। এর পরিবর্তে যদি আমরা I বসাই তাহলে F সমান হবে ILB। খেয়াল করো, এটা তখনই হবে যখন পরিবাহীটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব বরাবর থাকবে। তো যদি লম্ব বরাবর না থেকে থিটা কোণে থাকে তাহলে কি হবে? লম্ব বরাবর উপাংশ নিশ্চয়ই সাইন থিটা হবে, মানে ওই চৌম্বক ক্ষেত্র ইন্টু সাইন থিটা। তাহলে আমরা বলি যে যদি পরিবাহীটি চৌম্বক ক্ষেত্রের সাথে মানে চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে F = হবে ILB sin থিটা। মূলত এই সূত্রটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব। লম্ব বরাবর বললে আমরা সরাসরি ILB লিখতে পারবো,
আবার এই সূত্র লিখেও আমরা থিটার মান 90 ডিগ্রি বসালেও আমরা আইএলবি পাবো। তো এই সমীকরণ থেকে যদি আমরা খেয়াল করো চৌম্বক বল, তড়িৎ প্রবাহ মাত্রা, পরিবাহীর দৈর্ঘ্য এবং চৌম্বক ক্ষেত্রের মান, এই 4টা রাশির মধ্যে যে কোনো রাশির মান, 3টে রাশির মান দেওয়া থাকলে আমরা অন্য রাশিটির মান বের করতে পারবো। অথবা আমরা অন্য কোনো থিওরিতে, কিছু থিওরি এর পরে আমরা পড়বো যেখানে আমরা চৌম্বক বলের পরিমাণটা, একটা পরিবাহী তারের উপর চৌম্বক বলের পরিমাণটা আমরা বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আই তো স্কেলার রাশি, এল এবং বি এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। যেহেতু এলও ভেক্টর রাশি, বি ভেক্টর রাশি, এই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এ বি সাইন থিটা আমরা ফার্স্ট পেপারে পড়েছিলাম। এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা, এ বি সাইন থিটা সমান হবে এ ক্রস বি। তাহলে এখানে আমরা লিখব এল ক্রস বি। আমরা ভেক্টর রূপে দেখাবো এফ ইকুয়াল টু আই এল ক্রস বি। এই ভেক্টর রূপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই তারটি কোন দিকে বল অনুভব করবে। চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা যদি এল দৈর্ঘ্যের তার রাখি, তাহলে সেই তারটি কোন দিকে বল অনুভব করবে আমরা কিন্তু এই ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী সেটা বের করতে পারবো। কারণ হচ্ছে এল থেকে বি এর দিকে ক্রস করলে, এল ক্রস বি, এল থেকে বি এর দিকে ক্রস করলে আমরা জানি ক্রস গুণফলের যে নিয়ম, ডানহাতি স্ক্রু নিয়ম অথবা ফ্লেমিংয়ের দক্ষিণ হস্ত নিয়ম, যেটা দিয়ে মনে আছে আমরা সেভাবেই অভিমুখ বের করতে পারবো। ডানহাতি স্ক্রু নিয়মের কথা যদি বলি, এল থেকে বি এর দিকে ক্রস করলে ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী তার অভিমুখ নির্ধারিত হবে। এল এবং বি উভয়ের উপর লম্ব বরাবর, এল এবং বি উভয় লম্ব বরাবর, লম্বটা উপর দিকটা নিচ দিক হবে তা ডানহাতি স্ক্রু নিয়ম দিয়ে নির্ধারণ করতে পারবো। তাহলে আমরা মনে রাখবো এটা, যে তারটির উপর এল দৈর্ঘ্যের তার যদি বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকে এবং এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এর উপর চৌম্বক বল হবে আই এল ক্রস বি। তো আমরা এবার দেখব তড়িৎবাহী দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল। দুটি সমান্তরাল পরিবাহী তার পাশাপাশি রাখা আছে, এদের মধ্যবর্তী দূরত্ব ধরে নাও স্মল আর। এই দুটো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য I1 এবং I2 তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই দুটো তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য একটি তার আরেকটি তারের উপর বল প্রয়োগ করবে, অর্থাৎ এই দুইটা তারের মধ্যে বল ক্রিয়া করবে, সেই বলের পরিমাণটা কত হবে। আসলে দুটো পাশাপাশি রাখা তড়িৎবাহী তার, প্রথম তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I1, এই তারের তড়িৎ প্রবাহের জন্য আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা একটু আগে যে নিয়ম দেখলাম সেই নিয়ম অনুযায়ী এর অভিমুখ, যেহেতু আই এল উপর দিকে ডান দিকে হচ্ছে আমাদের দূরত্ব, ক্রস গুণফলের নিয়ম অনুযায়ী, ডান হাতে স্ক্রু নিয়ম অনুযায়ী তার অভিমুখ হবে ডান দিকে। স্ক্রুড্রাইভার ঘোরালে স্ক্রু যাবে নিচের দিকে, অর্থাৎ এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে নিচের দিকে। আমরা এটাকে ক্রস চিহ্ন দিয়ে দেখাই। আবার I2 তড়িৎ প্রবাহের জন্য এখানে আর দূরত্বে কোনো বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে, এটা বাম দিকে এল ক্রস আর, যেহেতু বামাবর্তী হলে আমরা জানি স্ক্রুড্রাইভার বাম দিকে ঘোরালে উপর দিকে উঠে, যে কোনো স্ক্রু তুমি যদি ঘোরাও বাম দিকে ঘোরালে এটা উপর দিকে উঠবে, আবার ডান দিকে ঘোরালে এটা নিচের দিকে যাবে। তো আমরা যেহেতু এল ক্রস আর বাম দিকে আসতেছি, কাজে এখানে বামাবর্তী হওয়ার কারণে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা হবে উপরের দিকে। তো তাহলে এই পাশাপাশি রাখা দুটো তার এর মধ্য দিয়ে যদি I1 এবং I2 তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই তার দুইটার মধ্যে যে বল ক্রিয়া করবে, আমরা সরাসরি সূত্রে চলে যাই। এই বলটা হবে F ইকুয়াল টু মিউ নট I1 I2 বাই 2 পাই আর। এটা দুইটা তারের মধ্যে ক্রিয়াশীল বল, তবে প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল, প্রতি
একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল। যদি তারের দৈর্ঘ্য এল হয় তাহলে এল দৈর্ঘ্যে আমাদের দুটো সূত্রই কাজে লাগবে। এল দৈর্ঘ্যে ক্রিয়াশীল বল হবে, নিশ্চয়ই বেশি হবে, হ্যাঁ এল দিয়ে গুণ, হ্যাঁ এফ ইকুয়াল টু হবে মিউ নট I1 I2 বাই 2πr ইন্টু এল। পরে একটা সূত্র মনে রাখলেই হবে, এল এর মান 1 হলে আমরা উপরের সূত্রটা পাবো, আর এল এর মান যে কোনো মান হলে আমরা এল এর মানটা বসিয়ে দিয়ে এই দুইটা তারের মধ্যে ক্রিয়াশীল বলটা আমরা বের করব। তো খেয়াল করে একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ক্রস এবং ডট, এটা দিয়ে নিশ্চয়ই বোঝা যাচ্ছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা পরস্পর বিপরীত দিকে হবে। বিপরীত দিকে হওয়াতে এরা পরস্পরকে আকর্ষণ করবে। তার মানে হচ্ছে দুটো পাশাপাশি রাখা দুটো তারের মধ্যে দিয়ে যদি একই দিকে তড়িৎ প্রবাহ চলে তাহলে তার দুটি পরস্পরকে আকর্ষণ করে। যদি নিচের দিকে একই দিকে চলে তড়িৎ প্রবাহ তবুও কিন্তু এরা পরস্পরকে আকর্ষণ করবে। যদি বিপরীত দিকে চলে, একটা উপরে একটা নিচে, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক একই কারণে, কারণ চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা তখন একই রকম হবে। একই রকম চৌম্বক ক্ষেত্র হলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে আমরা মনে রাখবো, ছোট্ট একটা অবজেক্টিভ প্রশ্ন প্রায়ই আসে পরীক্ষায়, এরকম চিত্র এঁকে দিয়ে প্রশ্নটা করে যে নিচের কোন চিত্রটি সঠিক। দেখা যায় যে পাশাপাশি দুটো তার দুটোরই তড়িৎ প্রবাহ একই দিকে, উপরের দিকে আকর্ষণ আছে, বিকর্ষণ আছে ইত্যাদি, একই দিকে নিচের দিকে, এদের মধ্যে কি হবে, দুই দিকে তড়িৎ প্রবাহ, এদের মধ্যে কি হবে। আমরা মনে রাখবো যে তড়িৎ প্রবাহ যদি একই দিকে হয় তাহলে তার দুটো পরস্পরকে আকর্ষণ করবে, আর তড়িৎ প্রবাহ যদি বিপরীত দিকে হয় তাহলে তার দুটো পরস্পরকে বিকর্ষণ করবে। তো এই সূত্র থেকে আমরা অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞা দিতে পারি। অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞা আমরা জানি যে অ্যাম্পিয়ার হচ্ছে একটি মৌলিক একক, তাই না? অ্যাম্পিয়ার একটি মৌলিক একক, অর্থাৎ অন্য কোনো একক থেকে সৃষ্ট নয়। এটা তড়িৎ প্রবাহ মাত্রা, যে 7টা মৌলিক একক আছে তার মধ্যে তড়িৎ প্রবাহ একটা অ্যাম্পিয়ার। তো আমরা একটা সংজ্ঞা অবশ্যই দিয়েছিলাম এর আগে, একটু খেয়াল করে দেখো যে তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়াল টু Q/T, এরকম একটা সূত্র আমরা পেয়েছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা চ্যাপ্টারে, মানে চলতড়িৎ অধ্যায়ে। তো সেখানে আমরা বলেছিলাম অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিতে গিয়ে যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে তাকে বলে 1 অ্যাম্পিয়ার। তো আসলে এটা প্রকৃত সংজ্ঞা ছিল না, কারণ কুলম্বের সংজ্ঞা থেকে অ্যাম্পিয়ারের সংজ্ঞা পাওয়া যাবে এরকম না, আসলে বরং অ্যাম্পিয়ারের সংজ্ঞা থেকেই কুলম্বের সংজ্ঞা পাওয়া যাবে, মানে অ্যাম্পিয়ার থেকে কুলম্ব পাওয়া যাবে, এটাই হচ্ছে সঠিক। তো আমরা তাহলে অ্যাম্পিয়ারের অরিজিনাল যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা দিব এখন। তো যদি অ্যাম্পিয়ারের সংজ্ঞা 1 অ্যাম্পিয়ার কাকে বলে, 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও, এরকম কোনো প্রশ্ন যদি আসে তাহলে আমাদের অবশ্যই এই অ্যাম্পিয়ারের আধুনিক সংজ্ঞাটাই দিতে হবে। খেয়াল করো একটু, যদি উপরের যে সমীকরণটা আছে, আমরা যে কোনো একটা সমীকরণ টার্গেট করলেই হবে, স্মল এলটা যদি 1 হয়, যদি I1 সমান I2 সমান 1 একক, L সমান 1 একক এবং স্মল r সমান 1 একক, মানে 1 মিটার ধরে নিই আমরা, 1 মিটার, তাহলে স্মল এলটাও আমরা 1 মিটার ধরে নিই হয়, তাহলে বল কত হয়? তাহলে F ইকুয়াল টু হবে মিউ নটের মান আমরা জানি, মনে আছে নিশ্চয়ই, 4π × 10⁻⁻⁷, আর I1 এর মান 1, I2 এর মান 1, স্মল এল এর মান 1 ডিভাইডেড বাই 2π × 1 নিচে স্মল আর এর মান 1। তাহলে থাকছে এখানে পাই কাটা যাচ্ছে 2 × 10⁻⁷ নিউটন। তাহলে দুটো তারের মধ্যে যদি ক্রিয়াশীল বলের পরিমাণ 2 × 10⁻⁷ নিউটন হয়, তখন এই যে আমরা I1 I2কে 1 ধরে নিলাম, এই I1 I2 তখন হবে 1 অ্যাম্পিয়ার। তার মানে পাশাপাশি রাখা দুটো তার নিশ্চয়ই শূন্যস্থানে থাকবে এটা, কারণ শূন্যস্থানের মান হচ্ছে এটা, 4π × 10⁻⁷, শূন্যস্থানে রাখা দুটি
সমান্তরাল পরিবাহী তারের প্রত্যেকটির মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে এর প্রতি একক দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল অনুভূত হয়। তার দুটি অবশ্যই 1 মিটার দূরত্বে থাকবে। এই পরিমাণ 2 × 10⁻⁷ নিউটন বল ক্রিয়া করে বা বল অনুভূত হয়, তাহলে সেই প্রত্যেকটা তারের প্রবাহ মাত্রাকে বলা হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা লিখব শূন্যস্থানে পরস্পর হতে 1 মিটার দূরত্বে স্থাপিত দুটি সমান্তরাল পরিবাহী তারের প্রত্যেকটির মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে তারদ্বয়ের প্রতি মিটার দৈর্ঘ্যে কত 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হয়। তাহলে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে, প্রত্যেকটি তারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে না, তাহলে সেই পরিমাণ তড়িৎ প্রবাহই হচ্ছে 1 অ্যাম্পিয়ার। প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হয়, তাকে 1 অ্যাম্পিয়ার বলে। তো নিশ্চয়ই মনে থাকবে, আমরা অ্যাম্পিয়ারের সংজ্ঞা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে যদি আসে, তাহলে অবশ্যই আমরা এই সংজ্ঞাটা দিব। তো থ্যাংক ইউ সবাইকে। আজকে আমরা তাহলে শিখলাম যে কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে পরিবাহী তার রাখলে এটা যে বল অনুভব করে সেই বলটা আমরা শিখলাম, আর 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা শিখলাম, এবং আরেকটা বিষয় শিখলাম সেটা হচ্ছে যে পাশাপাশি রাখা দুটি সমান্তরাল পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এই তার দুটো পরস্পরকে যে বল প্রয়োগ করে সেই বলের পরিমাণটা আমরা বের করে শিখলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সবাইকে।